একটা মাইলস্টোন ছবি হচ্ছে মেঘে ঢাকা তারা। সেই ছবির সঙ্গীত পরিচালক কে ছিলেন? জ্যোতিরিন্দ্র মৈত্র। আচ্ছা, আমার মাদের জেনারেশনটা আমি আমার দিদিমাকেও দেখেছি। দেখুন, লেখাপড়া কিন্তু প্রত্যেকেই করেছিলেন। আমার দিদিমা, তিনি 12 বছর বয়সে তার বিবাহ হয়েছিল। হ্যাঁ, বিজয়া বা নববর্ষের পর আমার দিদিমাকে চিঠি লিখতে হতো বা কোনো বড়দের চিঠি লিখতে হতো, এবং সেটা অবশ্যই বাংলাতেই লিখতে হবে। একটা ল্যান্ডমার্ক সাউন্ড এফেক্ট মেঘে ঢাকা তারায় বাবা করেছিলেন। সেটা হচ্ছে ওই জেরাতে মোর দুয়ারগুলি, যেখানে অনিল চট্টোপাধ্যায় এবং সুপ্রিয়া দেবী গাইছেন। গানের শেষটা যখন হলো, তাহলে চাবুকের, দেখুন, ভারতীয় গণনাট্য সংঘের ফাউন্ডার মেম্বারদের মধ্যে একজন হচ্ছেন আমার বাবা। রবীন্দ্রনাথের সঙ্গে আমার ঠাকুরদা যোগেন্দ্রনাথ মৈত্র, তার ব্যক্তিগত যোগাযোগ ছিল। তার রাজনৈতিক মতামত যাই থাক না কেন, রবীন্দ্রনাথের দিক থেকে তো তার দৃষ্টিটা কোনোদিন সরে যায়নি। সে তার টেস্ট পরীক্ষার টাকাটা এসে ফিজ স্কুলে আমার কাছে গচ্ছিত রেখে গেল, যে ম্যাম আপনি এটা রাখুন, কারণ বাড়িতে থাকলে একটা টাকাটা থাকবে, সেটা আমি বলতে চাই না, যে এটাতে আমার টাকাটা হয়তো আমি বাঁচাতে পারবো না। এসো মুক্ত করো, মুক্ত করো অন্ধকারের দ্বার, এসো মুক্ত করো, মুক্ত করো অন্ধকারের দ্বার। মেঘে ঢাকা তারা ছবির নাম শুনেছেন? নিশ্চয়ই শুনেছেন, আপনারা অনেকেই দেখেছেন, আমাদের সকলের প্রিয় ছবি এবং বাংলার চলচ্চিত্র ইতিহাসের একটা মাইলস্টোন ছবি হচ্ছে মেঘে ঢাকা তারা। সেই ছবির সঙ্গীত পরিচালক কে ছিলেন? মনে পড়ছে না? জ্যোতিরিন্দ্র মৈত্র। জ্যোতিরিন্দ্র মৈত্র একজন বিখ্যাত কবি, মিউজিক ডিরেক্টর এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী, মানে ক্লাসিক্যাল মিউজিকও উনি করেছেন প্রচুর। তার মেয়ে সুস্মিতা রায়চৌধুরী আজকে আমাদের গপ্পসপ্প, কিছু গল্প, কিছু মনের কথায় নিজের মনের কথা বলতে এসেছেন। নমস্কার সুস্মিতা দি, অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। আমি তোমাকে ধন্যবাদ জানাই আমাকে আজ এখানে আনার জন্য। সুস্মিতা দি, আপনার এমন বহুমুখী প্রতিভা একজন মানুষ, আপনার বাবা, আপনার ছেলেবেলা দিয়ে শুরু করি, ছোটবেলাটা কেমন ছিল আপনার? দেখো, আমার ছোটবেলাটা কেটেছে দিল্লিতে। আমি বড় হয়েছি একেবারে দিল্লিতে। বাড়িতে দেখো, বাবার ঠিক মানে বাবা তার ব্যক্তিত্বের পরিমাপ করা আমার পক্ষে সত্যি সম্ভব ছিল না, কারণ প্রথমত বাবা তো বাবা, আর আমি খুবই ছোট ছিলাম। ছোটবেলা থেকে বাড়িতে অনেকের আনাগোনা, পরে বড় হয়ে বুঝেছি যে তারা এক একজন এক একটা ফিল্ডের দিকপাল। যেমন আমি অতি অনায়াসে দেখতাম তাপস সেন আমাদের বাড়িতে, তাকে আমি তাপস কাকা বলছি, এবং তিনি আসছেন, অবলীলায় তার সাথে কথা বলছি, কি খেলা করছি, এতটাও হয়েছে, কি শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র এসছেন। মানে এইসব ব্যক্তিত্ব হয়তো ভাববেন অনেকে যে আমি খুব বাড়িয়ে বলছি, কিন্তু আমি একেবারেই বাড়িয়ে বলছি না, কারণ তাদের আশা এবং তাদের সঙ্গে যেটাকে বলা যায় ইন্টারাকশন, ওটা এতই সহজভাবে ছোটবেলা থেকেই হয়েছে যে তখন ঠিক বুঝতাম না। পরে এই দুটোকে মানে অনেক বড় বয়সে বুঝেছি যে এরকম রিলেশন যে মানুষটির সাথে, সেই মানুষটির পরিমাপ করা আমার পক্ষে সম্ভব না, তার ব্যক্তিত্ব পরিমাপ করা আমার পক্ষে সম্ভব না। ছোটবেলায় বাবা যেমন আমাকে অনেক গল্প বলতেন, কি আমাদের দিল্লিতে একটা খুব পাহাড়ি অঞ্চল ছিল, সেখানে আমরা যেতাম, বাবা খুব পাখি ভালোবাসতেন, পাখি দেখতে যেতাম, এরকম অনেক রকম, কিংবা আকাশের তারা চেনাচ্ছেন, যেরকম বাবার সাথে ভীষণ একটা বন্ধুত্বের সম্পর্ক, একটু ভয়ও পেতাম মাঝে মাঝে, যে বকুনি খাইনি তা না, কিন্তু ওই তখনও বাবার ব্যক্তিত্বটা পরিমাপ করার বা তার এই অগাধ সৃষ্টিশীলতাটা পরিমাপ করার মতো ঠিক ক্ষমতা আমার হয়নি। এখনো যে আছে বলবো না, তখন তো আরো ছিল না। আর আপনি বোধহয় খুব কম বয়সেই তাকে হারিয়েছেন। আমার 18 বছর বয়সে তিনি চলে যান, আমি তার সর্বকনিষ্ঠ সন্তান। আমি খুব আদুরে ছিলাম আর কি, মানে আমার দাদা দিদিদেরও এবং আমার বাবা মারও, ফলে আমি বলতে পারেন কিছুটা স্পয়েলড।
কিন্তু হ্যাঁ, বাবার সঙ্গে আমার খুবই, পরবর্তীকালে যখন আমার মা আগে চলে যান, বাবার আর আমার একটা অসম্ভব বন্ধুত্ব ছিল। আমরা দুজনে বিভিন্ন জায়গায় যাওয়া, যেমন সিনেমা দেখা, শ্যামবেনেগালের প্রথম সিনেমা অঙ্কুর বাবা আমাকে নিয়ে গেলেন। আবার ছোটবেলাতেও অনেক মজার মজার ইংলিশ ফিল্ম বাবা আমাকে নিয়ে গিয়ে দেখিয়েছেন, কিংবা জু, সেখানে নিয়ে গেলেন। এরকম একটা মানে যেরকম নর্মাল ফাদার ডটার রিলেশনশিপ, সেটা তো অবশ্যই ছিল। বড় হয়ে পরে আস্তে আস্তে মানে অনেক পরে আমি বুঝেছি যে বাবা একটা বিশাল জগৎ, যেটা আমার সমুদ্র, আমার পক্ষেও পুরোটা বোঝা একেবারে অসম্ভব। বাবা মারা যাওয়ার পর কি আপনি কলকাতায় চলে এলেন? আমি না, এটা একটু অন্যরকম হলো। আমি আমার মা চলে যাওয়ার পর কলকাতায় চলে এসেছিলাম, একটু শাটল কক টাইপের ব্যাপারটা হয়েছে। আমি কলকাতায় চলে আসি, কিছুটা স্কুলিং আমার কলকাতাতে হয়, মানে একদম লাস্ট কয়েকটা বছর। তারপর আমি এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের বিভাগে পড়াশোনা করি, গ্রাজুয়েশনটা করি। কিন্তু এমনই দুর্ভাগ্য যে গ্রাজুয়েশনটা করতে করতেই আমার বাবা চলে গেলেন। খুব আকস্মিক আমার বাবার যাওয়াটা, 1977-এ, তখন আমি জাস্ট সেকেন্ড ইয়ারে উঠেছি। তার ফলস্বরূপ কি হলো, আমার গ্রাজুয়েশন শেষ করেই আমার দাদা থাকতেন দিল্লিতে, আমি দিল্লি চলে গেলাম। হ্যাঁ, বুঝেছেন তো, দিল্লি থেকে কলকাতা, আবার কলকাতা থেকে দিল্লি। পরবর্তীকালে আমি আবার দিল্লি ইউনিভার্সিটিতে, দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলাম, এবং তারপর আবার আরেকটু পড়াশোনা করলাম লখনৌতে গিয়ে। মানে আমি একটু যাযাবর জীবন যাপন করেছি আমার পারিবারিক কিছু এই অসুবিধাগুলোর জন্য। না, এত অল্প বয়সে বাবা মা দুজনকে, হ্যাঁ, এটা একটা ব্যাপার ছিল, যে জন্য আমাকে একটু ঘুরে বেড়াতে হয়েছিল। তারপরে আপনার শিক্ষকতা জীবন শুরু হলো? শিক্ষকতা জীবনটা আমার দিল্লি থেকেই শুরু হয়। মানে আমি পড়াশোনাটা করেই ছিলাম, মানে আমার বড়দের পড়ানোটা আমার কোনোদিনই উদ্দেশ্য ছিল না। আমি একটু স্কুলে পড়ানোটা আমি চাইতাম। তো আমি সেই মতো করেই আমার ট্রেনিংটা পোস্ট গ্রাজুয়েশনের পর নিয়েও ছিলাম। দিল্লিতে গিয়ে বিএড ট্রেনিং করে দিল্লিতে এসে কিছুদিনের মধ্যেই আমি সেখানে স্কুলে পড়াতে শুরু করে দিলাম। বছরখানেক পড়ানোর পর তারপর আমি অবশ্য কলকাতা চলে আসি বিবাহ সূত্রে। এখানে এসেও আমি স্কুলে শুরু করলাম। আমি দীর্ঘ শিক্ষকতা জীবন কাটিয়েছি, এবং সবসময় আমি চেয়েছি ছোটদের পড়াতে। বুঝতে পারছেন, মানে আমি একটু যে কলেজে পড়াইনি তা না, কিন্তু সামহাও আমার ইন্টারেস্টটা কিন্তু ছিল যে আমি কাইন্ড অফ একটা ভিত তৈরি করে এই ব্যাপারটা নিয়ে আমার খুব আগ্রহটা ছিল। আপনি আপনার দীর্ঘ শিক্ষকতা জীবনে বিভিন্ন প্রজন্মের মেয়েদের বেড়ে উঠতে দেখেছেন। তো এই যে দীর্ঘ যে সময়টা, এই সময়ে চিন্তা ভাবনা, তাদের ব্যবহার, তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন? আমি প্রথমে যেরকম স্কুলে পড়িয়েছি, সেখানে যে ব্যাকগ্রাউন্ড থেকে ছেলেমেয়েরা পড়তে আসতো, পরবর্তীকালে মানে যে সব থেকে দীর্ঘতম সময় যেখানে কাটিয়েছি, সেখানে কিন্তু একেবারে যাকে বলে ফার্স্ট জেনারেশন লার্নার্স মেয়েরা আসতো। আপনি বলতে পারেন যে আমি একটু আপনি তুমিটা বলে ফেলেছি, যাকে তুমি বলতে পারো যে আমি একটা এনজিওর মতোই, একটা গভর্নমেন্ট স্কুল, সেখানে সব প্রথম প্রজন্মের, এবং সেখানে যে কত রকম ব্যাকগ্রাউন্ড থেকে মেয়েরা আসতো। কেউ সবজি বিক্রেতার মেয়ে, কেউ ওই নানা রকম হয়তো লেবার ক্লাসের, কি মানে সেইটা নিয়ে আমরা কোনোদিন কোনো রকম পার্থক্য করিনি। যারা এসছে চেষ্টা করেছি সবাইকে যেটুকু পারার দেওয়ার, বুঝতে পেরেছো? আর তাদের অনেক রকম সমস্যা লেগে থাকতো, অনেকেরই বাড়িগত প্রচুর সমস্যা থাকতো, সেগুলোও কিন্তু আমাদের ডিল করতে হতো। শুধু যে স্কুলে এলো তাদের পড়িয়ে ছেড়ে দিলাম সেটা কিন্তু না। যেমন ধরো আমি কয়েক বছর স্কুলটাকে আমায় চালাতে হয়েছিল, কারণ আমাদের সে হেডমিস্টার আচমকা স্কুল ছেড়ে দিলেন। আমি তখন ওই এটাকে বলে ভারপ্রাপ্ত শিক্ষিকা বলে, টিচার ইনচার্জ হিসেবে কাজ করেছি। সেখানে এমন হয়েছে যে একটি মেয়ে, তার বাড়িতে এত অসুবিধা, পেরেন্টাল অসুবিধা, হোয়াটএভার, সে তার টেস্ট পরীক্ষার টাকাটা এসে ফিজ স্কুলে আমার কাছে গচ্ছিত রেখে গেল, যে ম্যাম আপনি এটা রাখুন, কারণ বাড়িতে থাকলে একটা সেটা আমি বলতে চাই না, যে এটাতে আমার টাকাটা হয়তো আমি বাঁচাতে পারবো না। তো আমরা বললাম ঠিক আছে, আমি বললাম ঠিক আছে তুমি রেখে যাও, তোমার যখন পরীক্ষা হবে আমি ফিজটা দিয়ে দেবো। কিংবা কাউকে বই দেওয়া,
ঠিক আরো অনেক রকম ভাবে, আমি এগুলো বলতে চাই না, কিন্তু আমরা কনস্ট্যান্টলি তাদের শুধুমাত্র ওই স্কুলে এসে পড়ানোটা না, তাদের পারিবারিক নানা রকম সমস্যাগুলো, তাদের মা বাবা অনেক সময় দেখা করতে আসতেন, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতো মেয়েরা, এত অনেক বিপদ আপদের সম্মুখীন হতো, বুঝতে পারছেন, সেগুলোর মধ্যেও আমাদের কিন্তু ঢুকতে হতো। এবং তার মধ্যে দিয়ে আমার দেখো ইংরেজি আমি পড়াতাম, ইংরেজি পড়ানোটা এবং অঙ্ক পড়ানো, এই দুটো, এই মানে দুটি বিভাগের শিক্ষিকাদের অসম্ভব একটা কষ্ট ছিল। কারণ দেখো ইংরেজিটা বলতে বাধ্য হচ্ছে যে ওরা একেবারে প্রথম এসে প্রায় এবিসিডি থেকেই শিখছে, সেই অবস্থা থেকে তাদের যতটুকু আমরা পারতাম, কিছু কিছু ছাত্রী আমার সাথে এখনো যোগাযোগ রাখে, তারা আমার অনেক দিন আগের ছাত্রী, তারা বেশ উন্নতিও করেছে, তারা বিভিন্ন রকম কাজকর্ম করছে, হ্যাঁ, সেগুলো আমার দেখলে ভালো লাগে। কারণ আমি তো জানি তারা কোন ব্যাকগ্রাউন্ড থেকে নিজেদের আজকে প্রতিষ্ঠিত করেছে, কত প্রতিকূলতার মধ্যে দিয়ে, প্রচন্ড প্রতিকূলতা, সেটা আমরা কল্পনাও করতে পারি না। পারিবারিক, আর্থিক, সামাজিক সব রকম প্রতিকূলতা তারা কিন্তু মানে তারা সম্মুখীন হয়েছে। তো সেই সবের মধ্যেও আমাদের ঢুকতে হতো। মানে ইটস নট জাস্ট আ ম্যাটার অফ স্কুলে এলাম, পড়লাম, ঠিক আছে বাবা যা তোরা, আর তার তোদের সাথে কোনো সম্পর্ক নেই তোমাদের সাথে, সেইটা না, অনেক রকম আমাদেরও কিন্তু করতে হতো। এবং এখনো হয়তো করে, আমি তো রিটায়ার করে গেছি, হয়তো এখনো নিশ্চয়ই তারা করে চলেছেন যারা আমার সমসাময়িক জুনিয়র শিক্ষিকারা। সেই প্রতিকূলতা আপনার কি মনে হয় তাদের মানসিক যে শক্তি সেটাকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল? মাঝে মাঝে তারা একটু যে ভেঙে পড়তো না তা নয়, তখন আমাদের আবার একটু তাদের যাকে বলে পেপ টক দিতে হতো। আবার অনেক সময় দেখেছি, হ্যাঁ আমারই একটি ছাত্রী আছে, প্রতিকূলতা কিন্তু সে প্রচন্ড মানে শক্তির সঙ্গে ওভারকাম করেছে এবং জেদের সঙ্গে সে এখন বেশ একটা ভালো জায়গায় পৌঁছে গিয়েছে। এগুলোই শিক্ষক হিসাবে একটা তৃপ্তির জায়গা। হ্যাঁ দেখুন, এগুলো মানে আমাদের কাছে একটা খুবই তৃপ্তির জায়গা, এবং দেখলেও আমাদের ভালো লাগে যে টিচার্স ডেতে হঠাৎ আচমকা কেউ এসে যদি প্রণাম করে বলে বা বেশ সুন্দর, তাকে দেখে আমার ভালো লাগছে, সে একটা ভালো সিচুয়েশনে আছে, বুঝছি ম্যাম আমাকে চিনতে পারছেন, আমার খুবই ভালো লাগে সেটা। আপনাকে যদি ব্রিজ ভাবি একটা, আপনার আগের জেনারেশন, আপনার মায়ের জেনারেশন, আপনার দিদিমাকেও আপনি দেখেছেন, দিদিমার জেনারেশন, আপনি নিজে আপনার সমসাময়িক যারা আপনার প্রজন্মের যারা, আর তার পরবর্তী যারা আছে, মানে আপনার ধরুন আপনার মেয়ের সময় যারা, এই যে তিন বা চার প্রজন্ম মেয়েদের মধ্যে আপনি কি কি পরিবর্তন লক্ষ্য করছেন? আচ্ছা, আমার মাদের জেনারেশনটা আমি আমার দিদিমাকেও দেখেছি। দেখুন লেখাপড়া কিন্তু প্রত্যেকেই করেছিলেন। আমার দিদিমা, তিনি 12 বছর বয়সে তার বিবাহ হয়েছিল। হ্যাঁ, ফর্মাল কোনো এডুকেশন হয়তো সেইভাবে তিনি স্কুলে সেইভাবে যেতে পারেননি, কি ছোটবেলায় গিয়েছেন কিনা জানি না, সেটা বেশ একটা 100 বছরেরও বেশি আগেকার কথা। কিন্তু উনি অসম্ভব বই পড়তেন এবং একটি খবরের কাগজ বাংলা, সেটা নিয়ে মানে বোধহয় মানে প্রথম বিজ্ঞাপন থেকে শেষ পাতা পর্যন্ত এক মনে পড়তেন এবং বেশ প্রগতিশীল ছিলেন। কিন্তু তার হাবভাব আমাদের মানে দিদিমার উপর প্রচুর আমরা দৌরাত্ম্যও করেছি, হাসি মুখে সব মেনেও নিয়েছেন এবং যথেষ্ট প্রগতিশীল ছিলেন। আর নিজের মতো তিনি কিছু কিছু তার নিয়ম কানুন মানতেন। আমার দাদু চলে গিয়েছিলেন, সেকালের একজন মানে উইডো হিসেবে কিছু ছিল, কিন্তু সেটা কারোর উপর তিনি চাপিয়ে দিতেন না, বা তার জন্য আমাদের কোনো রকম কোনো অসুবিধা বোধ করতে হয়নি। তিনি অনেক সময় দিল্লিতে আমাদের কাছে এসে থাকতেন। হ্যাঁ, এবারে যেরকম নিয়ম উনি নিরামিষ খেতেন, কিন্তু সেটা নিয়ে যে তিনি ভীষণভাবে একটা ফাস করছেন যে না 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 তুমি যে উনুনে রাখবে আমি সেই উনুনে, এইসব ওনার একেবারে ছিল। যা তুমি দেবে আমি একটু নিরামিষ খাই, আমি তাতেই সন্তুষ্ট। আর আমার মায়ের জেনারেশন, আমার মা তো লেখাপড়া করেছেন এবং রীতিমতো নিয়মিত বই পড়তেন। তিনি তার যখন অবসর সময়, যেটা খুবই কম থাকতো, কারণ আমার বাবার জন্য আমাদের বাড়িতে সর্বক্ষণ জনসমাগম লেগেই থাকতো। সে অতি সাধারণ, আমি বলবো না মানে সেরকম নাম করা লোক না হলেও আমাদের পাড়ার প্রত্যেক লোক, আমাদের খুবই আসা যাওয়াটা ছিল।
আর বাবা তো অনেক সময় থাকতেনও না, তখন সম্পূর্ণ আমরা মায়ের উপর নির্ভর করতাম। যাই হোক, কিন্তু সময় যখন পেতেন মা কিন্তু হাতে একটি বই। এবং আমি জানি আজও, এখনো আমার মনে আছে, মা খুব আশাপূর্ণা দেবীর ভক্ত, মা প্রতিভা বসুর ভক্ত। এবং পরে আমি যখন সেই বয়সে এসে পড়লাম, দেখলাম যে তারা এত একেবারে ওয়ে অ্যাহেড অফ দেয়ার টাইমস। মানে সেটা আশাপূর্ণা দেবী আগে, প্রতিভা বসু পরে। তাদের যা চিন্তা ভাবনা, তাদের যা মানে আমি কি বলবো, ফেমিনিজম ইত্যাদি সবকিছু তারা তাদের লেখার মধ্যে দিয়ে প্রজেক্ট করে গেছেন কত বছর আগে। তো এইসব মা নিয়মিত লাইব্রেরি যেতেন, আমিও আমার পেছন পেছন যেতাম। অ্যাকচুয়ালি আমার বাংলা শেখাটা কিন্তু লাইব্রেরির বই পড়ে পড়ে, বা আমার বাড়ির যা বইয়ের ভান্ডার ছিল সেই পড়ে পড়ে। কারণ আমি দিল্লিতে কোনো মানে সেই ভাবে কোনো মানে এডুকেশনাল মানে ইয়ে কি বলে ইনস্টিটিউশনাল ট্রেনিং আমি বাংলায় পাইনি। যা আমি শিখেছি আমি সম্পূর্ণ বই পড়ে। এবং বাড়িতে আমাদের একটা নিয়ম ছিল, আমার মা যেটা খুবই আমার উপর প্রয়োগ করতেন, সেটা হচ্ছে বিজয়া বা নববর্ষের পর আমার দিদিমাকে চিঠি লিখতে হতো, বা কোনো বড়দের চিঠি লিখতে হতো, এবং সেটা অবশ্যই বাংলাতেই লিখতে হবে। তো সেটার জন্য ইনল্যান্ড লেটার তখনকার দিনে ছিল, আজকাল লোকে ভুলেও গেছেন হয়তো। তাতে আমি পেন্সিল দিয়ে লাইন টানতাম, কারণ আমার তো হাতের লেখা বেঁকে যাবে, কি হবে তার কোনো ঠিক নেই। তো সেই লাইন টেনে সেই লাইনের মধ্যে আমি বাংলায় চিঠি লিখতাম। সেটা আমার মানে নিয়ম করে লিখতে হতো। বাংলা বই পড়া, বাংলা কথা বলা এবং বাংলায় লেখা, এই সব কিন্তু আমার মা। এবং আমার স্কুল নির্বাচন করে, যে স্কুলে আমি দিল্লিতে পড়তাম, দিল্লির সেরা স্কুলের মধ্যে একটি, আমার মা। কারণ বাবার সত্যি বলতে কি সময় ছিল না, তো ছিল। মায়ের দিক থেকে এইগুলো তো আমি বলবো অত্যন্ত প্রগ্রেসিভ। আর মা এইসব কিছু মানতেনও না, জাতের বিচার ইত্যাদি ইত্যাদি এই সমস্ত। আর পূজা আর্চাও আমি কোনোদিন মাকে ওই একটা প্রবল ভাবে পুজো করা, এই একটা মন্দিরে গিয়ে করা, এইসব আমি কোনোদিন দেখি। অত্যন্ত সিম্পল মানুষ, আর নিজের মনে যেটুকু করার হয়তো একটু একটু করতেন। বাদ বাকি সময় মা নিজের কাজে অত্যন্ত ব্যস্ত থাকতেন, বই পড়া, একটু গান করা। এবার তাহলে আপনার বাবার কথায় ফিরে আসি। মেঘে ঢাকা তারা করার সময়, ওই সময় কি মানে আপনি দেখেছেন বাবাকে? যে দেখিনি, কিন্তু পরবর্তীকালে মেঘে ঢাকা তারা একাধিকবার দেখলাম। আর এবারে ঋত্বিক ঘটকের সামনে তো আমার বাবার জন্মদিনে আমরা একটা মেমোরিয়াল লেকচার করি, গত নভেম্বরে হলো সেটা। তখন আমরা, যিনি লেকচার দিলেন শ্রী সঞ্জয় মুখোপাধ্যায়, তিনি খুব বড় একজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ানোটা তার একমাত্র পরিচয় নয়। তিনি কিন্তু বাবা এবং ঋত্বিক ঘটকের কোলাবোরেশন নিয়ে লেকচারটা দিলেন। বাবার মিউজিক্যাল কোলাবোরেশনটা উইথ ঋত্বিক ঘটক। তো সেখানে মেঘে ঢাকা তারা তো অবশ্যই উল্লেখিত হয়েছে। আর বাবার যেটা মানে কোমল গান্ধারেও তো উনি মিউজিক, হ্যাঁ কোমল গান্ধারে তো দিয়েইছেন। মেঘে ঢাকা তারা মিউজিক যেটা সাউন্ডস্কেপ আর কোমল গান্ধারেরটা একেবারেই আলাদা। আর বাবা যেটা করতে খুব ভালোবাসতেন, অনেক কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করতেন। একটা হয়তো কাঁচের কয়েকটা বাসন টুংটাং বাজিয়ে করছেন, কি কোন রকম মানে হাঁড়ি পাতিল মানে মাটির জিনিস, সেটা থেকে সাউন্ড এফেক্টস, যেটা একটা ল্যান্ডমার্ক সাউন্ড এফেক্ট মেঘে ঢাকা তারায় বাবা করেছিলেন। সেটা হচ্ছে ওই জেরাতে মোর দুয়ারগুলি, যেখানে অনিল চট্টোপাধ্যায় এবং সুপ্রিয়া চৌধুরী গাইছেন। গানের শেষটা যখন হলো, চাবুকের শব্দ, হ্যাঁ, সেই চাবুকের শব্দটা যেন মানে মানুষের বুকে লাগে, হ্যাঁ, এত পয়েগনেন্ট একটা, কিন্তু আর কিচ্ছু নেই। মানে ওটা কি চাবুক দিয়ে শব্দটা তৈরি হলো? একটা চাবুক দিয়ে সেই শব্দটা, এটা নাকি আমি শুনেছি, আমি তো এগুলো এক্সপিরিয়েন্স করি, অনেক কিছু নাকি মানে অল্টারনেটিভস পাওয়া হয়েছিল, তার মধ্যে এই চাবুকটাকে বেছে নেওয়া হয়েছিল। এবং চাবুকটা একদম শটান এসে দর্শক শ্রোতাদের মনে একেবারে ভাইব্রেট করে, তো ওটা রীতিমতো, এবং সিচুয়েশনটা যেন চোখের সামনে একেবারে ভয়ঙ্কর ভাবে মূর্ত হয়ে ওঠে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ইয়েতে আপনি কোমল গান্ধারে
বাবা কিন্তু অনেক নবজীবনের গান হ্যাঁ এবং এসো মুক্ত করো তো বিখ্যাত, সব ব্যবহৃত হয়েছে। একটু এসো মুক্ত করোটা। এসো মুক্ত করোটা সাধারণত আমরা গাই আমার বাবার লেকচারের শেষে গাই, এটা আমরা একটা অ্যান্থেম হিসেবে। এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার, এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার। এসো শিল্পী, এসো বিশ্বকর্মা, এসো স্রষ্টা, রসরূপ মন্ত্র দ্রষ্টা। ছিন্ন করো বন্ধনের অন্ধকার, এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার। এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার। এই এসো মুক্ত করো শোনার পর যেটা জানতে ইচ্ছে করছে যে আপনার বাবা জ্যোতিরিন্দ্র মৈত্রের গণনাট্য সঙ্গীতে তো বিরাট বিরাট একটা অবদান রয়েছে, সেই সম্পর্কে একটু বলুন আমাদের। দেখুন, ভারতীয় গণনাট্য সংঘের ফাউন্ডার মেম্বারদের মধ্যে একজন হচ্ছেন আমার বাবা। তার সঙ্গে আরো বহু দিকপাল ছিলেন, পণ্ডিত রবিশঙ্কর, বিনয় রায়, শচীন দেববর্মন, অনেক দিকপাল ছিলেন। আর কত নাম করব, হয়তো মানে সবার নাম করেও উঠতে পারবো না। একেবারে গোড়া থেকে এই যে স্কোয়াডটা ছিল এই ভারতীয় গণনাট্য সংঘ, এদের কাজই ছিল বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে সুস্থ সংস্কৃতিকে পৌঁছে দেওয়া, এবং এই সূত্রে অনেক গান লেখা হয়েছে। হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সরোজিনী নাইডুর দাদা, প্রচুর গান লিখেছেন। আমার বাবাকে আমি গাইতেও শুনেছি, আমরা নিজেরাও পরবর্তীকালে গেয়েছি। আর আমার বাবার যেটা মানে ম্যাগনাম ওপাস বা যেটা আর কি সব থেকে একটা গুরুত্বপূর্ণ রচনা, সেটা হলো নবজীবনের গান। এই নবজীবনের গানটা অ্যাকচুয়ালি দুটো পরিপ্রেক্ষিতে লেখা। 1350 বা 1943 এই সময় যে একটা ম্যান মেড ফ্যামিন হয়েছিল, যেটাকে বলা হয় বার্নড আর্থ পলিসি, ব্রিটিশরা গ্রহণ করেছিল যাতে জাপানিরা এসে বোমা না ফেলে, ওরা একেবারে খেতে বা এসে রসদ না পায় খাওয়ার, তাই ওরা করেছিল কি একেবারে ক্ষেতের পর ক্ষেত আগুন জ্বালিয়ে দিয়েছিল, একেবারে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছিল। ফলে সমস্ত কৃষকরা তো না খেতে পেয়ে সব দলে দলে কঙ্কালসার মানুষ, তারা হাতে বাটি নিয়ে, বাচ্চাদের নিয়ে, মেয়েরা সব চলে আসছে, পুরুষরা সব চলে আসছে শহরে। এছাড়াও আরেকটা পরিপ্রেক্ষিত ছিল, সেটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তো বাবা নিজের অভিজ্ঞতা থেকেই বলেছেন যে একদিন তিনি লেক মার্কেট অঞ্চলে, আমাদের বাড়ি ওই অঞ্চলে ছিল, দেখছেন যে দলে দলে কঙ্কালসার মানুষ, তারা ফ্যান্দাও একটি মা মরে রয়েছে, তার পাশে একটা বাচ্চা তার স্তন নিয়ে টানাটানি করছে, মা তো মরে গেছে। এইটা দেখে বাবার সাংঘাতিক একটা অভিঘাত হলো এবং বাবা নবজীবনের গান লিখতে শুরু করলেন। তো সেই গানগুলোকে, সেটা একটা বলতে পারা যায় রবীন্দ্র উত্তর যুগের বাংলায় লেখা সম্ভবত এই একমাত্র অপেরা, এটা নবজীবনের গান। আমরা এটাকে সংরক্ষণ করার জন্য সম্পূর্ণ অপেরাটাকে একেবারে একটা ভিডিও ফর্মে শুট করেছিলাম স্টুডিওতে একটি টিভি চ্যানেলের জন্য, এবং সেটা আমাদের কাছে আছে রক্ষিত। তাতে শ্রদ্ধেয়া গীতা ঘটক, আচ্ছা, তিনি মেঘে ঢাকা তারার পর এই প্রথম আবার এসেছিলেন। এবং অপেরা, যেটা আপনি নিশ্চয়ই জানেন, অপেরা মানে হচ্ছে গানে অভিনয়। তো তিনি গান গেয়ে নিজের যেটুকু তার ভূমিকা ছিল তিনি অভিনয় করেছিলেন। অসাধারণ অভিজ্ঞতা আমাদেরও, কারণ আমার মেয়েও তখন ছোট, সেও এটাতে অংশগ্রহণ করেছিল। তো নবজীবনের গানটা একটা অদ্ভুত ব্যাপার, যেটাতে বাবা যারা গ্রাম থেকে আসছেন তাদের দেখাচ্ছেন, শহরের লোকেদের রেসপন্সটা দেখাচ্ছেন, সাথে সাথে সারা পৃথিবীতে যে যুদ্ধের দামামাটা বেড়েছে সেটাও দেখাচ্ছেন। আমি দেখছি এখানে
একটা জায়গা আমি শোনাচ্ছি, যেখানে উনি বলছেন যে আমরা কিছুতেই গ্রামকে আমরা শেষ হতে দেব না। শহরের লোকেরা বলছেন গ্রামকে আমরা শেষ হতে দেব না। ভাঙতে দেব না সোনার গ্রাম, ভাঙতে দেব না এ শহর, দেব না কিছুতে দেব না। কান্নায় ভরা গ্রামেতে প্রাণীর হাসিতে ফোটাবো, কান্নায় ভরা গ্রামেতে প্রাণীর হাসিতে ফোটাবো। মরে যেতে দেব না, দেব না, দেব না, মরে যেতে দেব না, দেব না, দেব না, মরে যেতে দেব না। এই হচ্ছে গানটা। আরেকটু আছে, আমরা প্রাণীর অনুচর, আমরা প্রাণী, ভেঙে গেলে ফের বাঁধি ঘর, আমরা প্রাণীর অনুচর, মরে যেতে দেব না, দেব না, দেব না, মরে যেতে দেব না। এগুলো হচ্ছে যতই তোমাদের গ্রাম ধ্বংস হোক না কেন, আমরা তোমাদের পাশে আছি, আমরা কখনোই তোমাদের গ্রামকে ভাঙতে দেব না, শহরকেও আমরা ভাঙতে দেব না। নবজীবনের গান কথাটার মধ্যে আপনি হয়তো বলবেন যেটা তো দুর্ভিক্ষের পরিপ্রেক্ষিতে লেখা, তো প্রচন্ড দুঃখ, সব আসছে, গ্রাম ভেঙে আজ এসেছি শহরে, এনেছি দুঃখ, এনেছি মৃত্যু। হ্যাঁ, এইটা বাবার গানের মধ্যে, এনেছি রোগ, এনেছি শোক, ছেঁড়া থলি ভরে ভরে, অন্ন দাও বস্ত্র দাও। বুঝেছেন গানের কথা? তো এটা তো একদম তাঁরা চাক্ষুষ করেছেন যে ফ্যান দাও প্রাণ দাও, লোকে বলছে, সেটা বাবার গানের মধ্যে আছে, ফ্যান দাও প্রাণ দাও, এটা রয়েছে। নবজীবনের সমীরণ চোখে মুখে ছড়াও, এগুলো রয়েছে। তো নবজীবনের গান কেন বলছেন? কারণ at the end of this despair there is a ray of hope। এইটাই হচ্ছে নবজীবনের গানের স্পেশালিটি। একদম শেষে যেন উনি বলছেন, এই যেটা আমি গাইলাম, ভাঙতে দেব না সোনার গ্রাম, উনি বলছেন যে আমরা এটা করবো না। এবং আরো অনেক গান আছে যেগুলোতে বলা হচ্ছে যে ওই বুঝি প্রভাতেরও প্রথম আলোর চূড়া দূরে দেখা যায়। বুঝেছেন তো? মানে অল ইজ নট লস্ট। হ্যাঁ, তোমরা একটা কোথাও নিশ্চয়ই এসে পৌঁছাবে। এই ভীষণ দুঃখ আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার আশার আলো আছে, আশার আলো আছে। এবং এর মধ্যে দিয়ে উনি এটাও দেখাচ্ছেন যে যেখানে মানে there is a light at the end of every tunnel। তোমরা একটা অন্ধকার সময় যাচ্ছ, এরকম ভয়ঙ্কর একটা সময় চলেছে, কিন্তু ওই বুঝি প্রভাতেরও প্রথম আলোর চূড়া দূরে দেখা যায়। তোমাদের একটা আশাও আছে, যে জন্য এটা নবজীবনের গান বলেছেন উনি। তো এটার মধ্যে দিয়ে উনি ফিউচার প্রজন্মকেও একটা মেসেজ দিয়েছেন, যেটা আমি শোনাবো। আর একটু তোমার যদি আমরা শেষে ওটা শুনে শেষ করব, তার আগেও আরো অনেক কিছু জানার আছে আপনার কাছ থেকে। যেমন উনি তো অনেক রবীন্দ্রসঙ্গীত করেছেন, কিন্তু ওনার গাওয়া রবীন্দ্রসঙ্গীত গুলো বেশ কঠিন রবীন্দ্রসঙ্গীত। মানে এটা কি উনি স্বেচ্ছায় বেছে নিয়েছিলেন এই পথটা, নাকি অন্য কোনো কারণ ছিল এর পেছনে? দেখুন, আমার বাবার সঙ্গে এবং আমাদের পারিবারিক সূত্রে, এটা আমার আমি গর্ব করে বলছি না, রবীন্দ্রনাথের সঙ্গে আমার ঠাকুরদা যোগেন্দ্রনাথ মৈত্র, তার ব্যক্তিগত যোগাযোগ ছিল। এবং বাংলাদেশ, এখন তো বাংলাদেশ, তখন আমাদের যে আমার পৈতৃক যে নিবাস বাংলাদেশে, আমি সেটা দেখেও এসেছি পাবনাতে, সেই বাড়িতে রবীন্দ্রনাথের যাতায়াত ছিল। এবং তিনি আমার দাদুর আতিথ্যও স্বীকার করতেন, এবং কিছু চিঠিপত্র তাঁর তিনি আদান প্রদান হতো। এবং তখনকার দিনে যেমন হতো, জমিদারি প্রথায় প্রত্যেকেরই বড় বড় বজরা বলা হতো, নৌকোর থেকেও বড় বজরা, সেগুলো পদ্মায় ঘোরাফেরা করতো। কি চলন বিল, ওদের সব পূব বাংলার সব বড় বড় খাল বিল সব ছিল, নদী। তো সেই পদ্মায় আমাদের বাড়ির, আমার দাদুর বজরায় বসে ছিন্নপত্র অনেকগুলো লেখা। সুভাষচন্দ্র বসু এসেছেন, আমার দাদু রীতিমতো স্বদেশী করতেন এবং স্বদেশীদের আশ্রয়ও দিতেন। তো ফলে রবীন্দ্র সাহচর্যটা পেয়েছেন, এমনও আমি শুনেছি। বাবা না অসম্ভব একটু বাউল প্রকৃতির ছিলেন। তিনি করেছেন কি, এটা আমি কারোর কাছ থেকে জেনেছি, কিন্তু বাবা চলে যাওয়ার পর, বাবা সাঁতার তো তারা কাটতেনি, পদ্মাপাড়ের মানুষ তো,
সাঁতার কেটে পদ্মার চর হেঁটে পার হয়ে শিলাইদহ চলে গেছেন। গিয়ে ওখানে উনি একটা গাছের তলায় ঘুমোচ্ছেন, বোধহয় কোনো একটা মেলা টেলা। রবীন্দ্রনাথের কাছে খবর গেছে, তখন তিনি কুঠি বাড়িতে, যে শীতলাই বাবুর ছেলে তো সেজো ছেলে, আমার বাবা সেজো ছেলে গাছের তলায় ঘুমোচ্ছেন। তখন উনি লোক পাঠিয়েছেন, শিগগিরি ডেকে আনো আমার কাছে, বটুককে ডেকে আনো, বাবার বটুক, বটুক নামে বিখ্যাত, বটুককে আমার কাছে তোমরা ডেকে আনো। তখন বাবা বাবা যেতে চাননি, বাবা তো গাছের তলায় ঘুমোচ্ছেন, কিন্তু ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং তার সাথে। তো ফলে পরবর্তীকালে উনি তো ইন্দিরা দেবীর কাছে, হ্যাঁ, অনাদি ঘোষ দস্তিদার সবার কাছে তো উনি গান শিখেছেন, দীনেন্দ্রনাথ ঠাকুর। এবারে আর প্লাস বাবার যেটা মানে ছোটবেলা থেকে উনি তো রীতিমতো ক্লাসিক্যাল ট্রেনিং পেয়েছেন, খুবই মানে একেবারে রীতিমতো নাড়া বেঁধে ক্লাসিক্যাল ট্রেনিং। তো যেটা বাবা গাইতেও ভালোবাসতেন, একটু ধ্রুপদাঙ্গের গান, ধামার গান, ধামার ধ্রুপদ ধামার এগুলো পছন্দ করতেন। এবং বাবার কাছে সেই মতো অনুরোধও আসতো যে আপনি আড়া ঠেকা, মধ্যমান, জট, এইসব যে প্রচলিত তালগুলো নয়, এইসব তালের কিছু কিছু গান রবীন্দ্রনাথের, এগুলো গান। আর বাবার তো পাবলিশ রেকর্ড একটাই, সেটা হচ্ছে একটা পিঠে জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, আর অন্য পিঠে হচ্ছে এই ভারতে রাখো নিত্য প্রভু তব আশীর্বাদ। এই দুটো, এই একটি রেকর্ড। কোনো গানই খুব সহজ গান নয়। বাবার নিজেরও গাইতেও ভালোবাসতেন এবং বাবার কাছে অনুরোধ আসতো যে যত একটু শক্ত তালের গান, একটু ধ্রুপদাঙ্গের গান, ধামারাঙ্গের গান। আপনার বাবার তো একটা বেশ স্পষ্ট রাজনৈতিক মতামত ছিল এবং উনি আজীবন কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। আপনিও একজন শিল্পী, আপনার কি মনে হয় যে এত গভীরভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকলে শিল্পীর যে সৃষ্টিকর্ম সেখানে কোনো বাধা আসে বা সেটা কোনোভাবে একপেশে হয়ে যায়? দেখো, আমার বাবা তার রাজনৈতিক মতামত যাই থাক না কেন, রবীন্দ্রনাথের দিক থেকে তো তার দৃষ্টিটা কোনোদিন সরে যায়নি, তাই তো? আজীবন তিনি রবীন্দ্রনাথের গান গেয়েছেন এবং রবীন্দ্রনাথের সান্নিধ্যে তিনি ছিলেন, রীতিমতো ছিলেন। আমার মা বলতেন তার শ্রেষ্ঠ পাওয়া হচ্ছে তিনি রবীন্দ্রনাথের পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন। ফলে এতখানি রবীন্দ্রানুরাগী বললে কম বলা হবে, রবীন্দ্রনাথ দ্বারা একেবারে আচ্ছন্ন। তা আমার তো মনে হয় না যে তার রাজনৈতিক ভাবধারা কোনোভাবে তাকে এটা থেকে বিচলিত করেছে। হ্যাঁ, আর রাজনৈতিক ভাবধারা একটা নিজের পোষণ করা তো যে কোনো শিক্ষিত মানুষ তার তো থাকতেই পারে, এবং থাকতেই পারে, থাকে, অবশ্যই থাকবে, থাকাটা স্বাভাবিক। হ্যাঁ, আমি যদি একজন সমাজ সচেতন মানুষ হই, আমি কিন্তু হয়তো একটা দিকে আমার একটুখানি ইনক্লিনেশন থাকবে। আমি এটা বলতে পারি যে তখনকার দিনে ইন্টেলেকচুয়ালরা তাদের কিছুটা হলেও একটা বাম ঘেঁষা মতামত ছিল, এবং আমার বাবার যারা বন্ধু ছিলেন তারা সব শ্রেষ্ঠ বিদ্বান পণ্ডিত মানুষ, কিন্তু তাদেরও আমি দেখেছি তাদের রাজনৈতিক ইনক্লিনেশন যাই হোক, তাদের কাজকর্ম এবং তাদের রবীন্দ্রানুরাগ কিন্তু পুরোদস্তুর ছিল, সেগুলো কিন্তু রাজনৈতিক কোনো প্রভাব তার উপর পড়েনি। এবং আমাদের সঙ্গে তাদের যা ইন্টারাকশন ছিল সেখানে কিন্তু এইসব রাজনৈতিক প্রভাব আমরা কোনোদিন ভাবতাম না। তবে হ্যাঁ, তারা তাদের নিজস্ব আদর্শে বরাবর আজীবন কাজ করে গেছেন এবং আমরাও তার দ্বারা প্রভাবিত হয়েছি। আমাদের জীবন যেমন অত্যন্ত সাধারণ ছিল, আমার বাবারা এতই আদর্শবান ছিল, তারা কোনোদিনই মানে টাকা পয়সা ব্যাপারটা তারা কোনোদিন ভাবেননি, আদর্শটাই তাদের কাছে আসল ছিল, বুঝতে পেরেছেন তো? এবং সেটা বামপন্থা তাদের ছিল, তারা তাতে বিশ্বাস করতেন, এবং শুধু বিশ্বাস করছি মানে ওপর না, কিন্তু সেই ব্যাপারটা তারা গভীর জ্ঞান অর্জন করেছেন, সেটার মানে তারা বুঝে তবে তারা সেটাকে গ্রহণ করেছেন, বুঝতে পারছেন তো? এরকম আমি বামপন্থা গ্রহণ করলাম সেটা না, গ্রহণ করার মধ্যে একটা সিনসিয়ারিটি ছিল, সেটা জানার, সেটাকে অনুধাবন করার একটা এফার্ট ছিল, তবে তারা একটি পন্থা নিয়ে গ্রহণ করে তাদের জীবনটা চালিয়েছেন, যাপন করেছেন, এবং সেটা নিয়ে তাদের কিছু যদি বলতে বলা হতো তাহলে সেটা পারতেন, সেই ক্ষমতাটা তাদের ছিল।
এবার আপনার বাবার কবিতার বিষয়ে আসি। শম্ভু মিত্রের আবৃত্তি করা মধুবংশীর গলি, যেসব বাঙালি কবিতা পড়তে ভালোবাসেন বা একসময় তো ভীষণই বিখ্যাত ছিল, এখনকার এই প্রজন্মের বাঙালি কতটা জানে এর সম্পর্কে আমি জানি না, কিন্তু মধুবংশীর গলি কবিতাটা কার লেখা সে সম্পর্কে কতজন ওয়াকিবহাল সে সম্পর্কে আমাদের কিছু সন্দেহ আছে। সেটা একটু সুস্মিতা দিকে জিজ্ঞেস করি যে আপনার কি মনে হয়, এটা কি শুধু শম্ভু মিত্রের কবিতা হিসেবেই বিখ্যাত হয়ে রয়ে গেল? না, এটা বাবাও ঠাট্টা করে বলতো যে কবিতাটা যে কার লেখা, হয়তো সেই সভায় বাবাও উপস্থিত আছেন। এটাতে শম্ভু কাকা কবিতাটা পাঠ করছেন। উনি তো পাঠ করতেন না, উনি তো স্মৃতি থেকে বলতেন, সম্পূর্ণ স্মৃতি থেকে। ওটাই হয়তো ওনারই কবিতা হিসেবে গেল। বাবা হয়তো কিছু বললেন না, অত্যন্ত মুখচোরা ছিলেন। তো দেখা গেল যে ওটা সবাই ভাবলো যে ওটা শম্ভু মিত্র। তা যাই হোক, এটা একটা আইকনিক কবিতা, যেটা আবার একটা এপিক হিসেবে ধরা যায় এবং একটা বিশেষ সময়কে ধরেছেন এই কবিতাটাকে। এই কবিতাটা আবার ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এবং যে সময় আমেরিকানরা আমাদের এই কলকাতা শহরে সোলজাররা এসেছিলেন, এসব আমাদের জন্মের বহু আগে, এবং একটা সামাজিক পরিস্থিতি সাংঘাতিকভাবে ধরা হয়েছে এবং একটা শ্রেণী সংগ্রাম মতো এই কবিতাটার মাধ্যমে প্রজেক্টেড হয়েছে। আর এই মানে এই কবিতাটা শম্ভু মিত্রের গলায় একটা কিংবদন্তির আকার নিয়েছে। তা পরবর্তীকালে বাবা নিজেও এটা পাঠ করেছেন। আর হয়তো সব সময় ওনারও হয়তো পছন্দ হয়নি আগের পড়া, কিন্তু সেটা উনি নিজে ওনার পড়াটা আমরা শুনেছি, খুব সংযতভাবে পাঠটা হতো। আর এখানে আমরা মানে যেটা দেখছি আর কি, যে নানা রকম ইমেজারি ব্যবহৃত হয়েছে, যেগুলো কিন্তু ওই কলকাতা শহরের তখনকার যে ব্ল্যাক আউট, যে সব রকম আলোগুলো ঢেকে দেওয়া হয়েছে, কিংবা মিলিটারি গাড়ির হর্নের আওয়াজ, ক্ল্যাকসন হর্ন, বা কোনো ওই সোলজারের একটা শীষ কোনো তরুণীকে দেখে, এগুলোর না একটা পার্টিকুলার একটা অ্যাম্বিয়েন্স তৈরি করেছে সেই সময়কার, যখন আমেরিকান সোলজাররা আমাদের এখানে এসে ওয়ার্ল্ড ওয়ার 2 সময় ছিল। এগুলো আমরা ওই কবিতা পড়েই জানতে পারি, কিছুটা বুঝতে পারি যে কিরকম অবস্থাটা ছিল সেই সময়টা, সমাজের অবস্থাটা কি ছিল। তবে মধুবংশীর কলি কবিতা শুনতে শুনতে কিন্তু তাকে এই সময়ের সঙ্গেও রিলেট করা যায়। সময় উত্তীর্ণ বলেই সেটাকে আমরা মহান, যে কোনো গান, যে কোনো কবিতা, যে কোনো সাহিত্য যখন আমরা পড়ি, সেটা সময় উত্তীর্ণ হলে তবেই তো সেটা মহান হয়, স্ট্যাটাস পায়, না? মহান বলি আমরা। যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের আমি বলবো, ইউটিউবে মধুবংশীর গলি কবিতা আছে, আপনারা শুনে নেবেন, শোনার দরকার আছে। এই প্রজন্মের ছেলেমেয়েরা যারা জানেন না এই কবিতা, তারা অবশ্যই শুনবেন এই কবিতা। সুস্মিতা দি, জ্যোতিরিন্দ্র মৈত্রের কবিতাগুলো কি সংরক্ষণের কোনো ব্যবস্থা হচ্ছে? হ্যাঁ, বাবার কিছু কবিতার কম্পাইলেশনস রয়েছে বইকি, আর একটা খণ্ড তো প্রকাশিত হয়েছে, আর কিছু আগে দিল্লি থেকে, যেখানে আমরা থাকতাম সেখান থেকেও ওরা পাবলিশ করেছিলেন দিল্লিতে লেখা। বাবার যেটা স্বভাব ছিল, বাবা অনেক জায়গায় না লিখে তারপরে সেটা সেখানেই লিখে চলে, ফলে অনেকে আবার সেগুলো দেবেন না, মানে দিলেন না, সেটা তার কাছে একটা প্রাইজড পজেশন হয়ে রইল, বুঝতে পারছেন তো? আমরা অনেক আবেদন নিবেদন করে যারা আমাদের ভলেন্টারিলি দিয়েছেন পেয়েছি, এবং একটা খণ্ড প্রকাশিত হয়েছে, আরেকটা খণ্ড প্রকাশিত হবে। এছাড়াও কিছু কম্পাইলেশনস রয়েছে, যেমন রাজধানী ও মধুবংশীর কলি একটা কবিতা রয়েছে, দিল্লি থেকে প্রকাশিত কম্পাইলেশন রয়েছে ছোট ছোট, আর বড় কম্পাইলেশন বা একটা সমগ্র রয়েছে, কবিতা সমগ্র, যেটার অন্য হয়তো আরো কিছু পাবলিশড হবে।
সুস্মিতাদি অনেক কথা জানতে পারলাম, বাবাকে নিয়ে অনেক কিছু বললেন, ওনাকে নিয়ে আরো অনেক চর্চার দরকার আছে। এই প্রজন্মের ছেলে মেয়েদের অনেক কিছু জানার আছে ওনাকে নিয়ে। আর যারা ওনার সময়ের মানুষ বা তার পরবর্তীকালের মানুষ যারা হয়তো ভুলে গেছেন মানুষটাকে, তাদেরও নতুন করে তাকে নিয়ে চর্চা করার আছে। আমাদের অনেক গর্বের জায়গা উনি। শেষ করার আগে আপনাকে বলবো, এমন কোনো গান, জ্যোতিরিন্দ্র মৈত্রের গান দিয়ে আপনি শেষ করুন যা নতুন প্রজন্মকে কোনো বার্তা দিচ্ছে। আমি জানি না কতটা আমি বাবার সম্পর্কে বলতে পারলাম, কারণ সত্যি বলতে কি বাবার মতো মানুষকে ঠিক ওইভাবে সাজিয়ে গুছিয়ে বলা আমার পক্ষে সম্ভব না। বাবার শতবর্ষে আমার বিভিন্ন জায়গা থেকে লিখতে বলা হয়েছিল, তখন আমি একটু বাবার সম্পর্কে জানার চেষ্টা করলাম, কারণ আমি মেয়ে হিসেবে আমি সবকিছু জানবো এটা কিন্তু একেবারেই না। তখন আমি অনেক জায়গা থেকে এটা ওটা সেখান থেকে দেখলাম যে আমি অনেক কিছু জানি না। বাবা প্রচন্ড ভালো একজন খেলোয়াড় ছিলেন। হ্যাঁ, বাবা অনেক কিছু ইন্টারেস্ট ছিল, বাবার পাখি নিয়ে ইন্টারেস্ট ছিল, পশু পাখি প্রেমিক ছিলেন তিনি রীতিমতো। অনেক কিছু তার মানে এরিয়াজ অফ ইন্টারেস্ট ছিল। হি ওয়াজ কাইন্ড অফ আ কমপ্লিট রেনেসা ম্যান বলতে পারেন। তো সেই দিক থেকে আমি কতটা যে তাকে আনতে পারলাম সামনে আমি কিন্তু সত্যি জানি না। তবে তাকে জানার জন্য আমার মনে হয় সব থেকে ভালো তার কাজগুলো যদি আমরা পড়ি বা দেখি বা গানগুলো শুনি। তার গানের স্বরলিপি কিন্তু আছে। এই একটা বই তো আমি ধরেই আছি, নবজীবনের গান ও অন্যান্য। এইটার একটা ভার্সন খুব রিসেন্টলি বেরিয়েছে, সেখানে বাবার একটা প্রবন্ধ, আমাদের নবজীবনের গান এবং নবজীবনের গানের পুরো স্বরলিপি সহ গান। এটা খুব সম্প্রতি বাবার গত জন্মদিনে 18ই বাবার জন্মদিন, তবে 17ই করেছিলাম, সেই দিনই এটা পাবলিশ হয়ে বেরিয়েছে একটি প্রকাশন থেকে, সপ্তর্ষি প্রকাশন। এই বইটা নাম হচ্ছে আমাদের নবজীবনের গান। আচ্ছা। তো সেখান থেকে বাবার নিজের লেখা প্রবন্ধ এবং বাবার নবজীবনের গানটা কিন্তু স্বরলিপি সমেত পাওয়া যাবে। আমাদের ছোট্ট নবজীবনের গানের একদম শেষ গানটা গাইছি, যেটা একটা মেসেজ হিসেবে যেতে পারে যে ইনার্শিয়া মানে একটা অকর্মণ্যতা, গোছের একটা স্থবিরতা, সেটাকে কিভাবে সেটার মধ্যে থেকে সেটাকে ভেঙে বেরিয়ে আসা যায়। অসহ্য 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 অসহ্য, ভেঙে ফেলো ভেঙে ফেলো ভেঙে ফেলো এই কারা, ভেঙে ফেলো ভেঙে ফেলো ভেঙে ফেলো এই কারা, শতপাকে গেলে বাঁধে নিষ্ঠুর লৌহ, তবু প্রাণ পাক ছাড়া শুনেছি আকাশে মুক্ত পাখির গান, শুনেছি আকাশে ঝড়ে ঠাসা মেঘে বজ্রের স্বরলিপি, খন্ড খন্ড করে ফেলো বিধিলিপি, পারবে না পারবে না আর বাঁধতে পারবে না, মোদের পারবে না পারবে না আর বাঁধতে পারবে না, ভাঙো 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 ভেঙে ফেলো এই কারাগার, ভাঙো 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 ভেঙে ফেলো এই কারাগার, প্রাণতল্লে গরজে মুক্তি পারাবার, ভাঙো 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 ভেঙে ফেলো এই কারাগার, প্রাণতল্লে গরজে মুক্তি পারাবার, ভাঙো 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 ভেঙে ফেলো এই কারাগার, ভেঙে ফেলো এই কারাগার, ভেঙে ফেলো এই কারাগার। এইটা আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ, তুমি চমৎকার উপহার দিয়েছো আমাকে। আপনারা শুনলেন জ্যোতিরিন্দ্র মৈত্রের কথা, সুস্মিতাদির কথা, তাদের মনের কথা। এইটুকু সময় কিছুই বলা যায় না, সামান্য কিছু আপনাদের মনের খাদ্য হিসেবে আমরা রেখে গেলাম, গপ্পসপ্প, কিছু গল্প, কিছু মনের কথা। সাবস্ক্রাইব করুন এই ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ফলো করুন, আর বেল আইকনটা প্রেস করে দিন যাতে আমাদের নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। আপনাদের মূল্যবান মতামত, পরামর্শ দিতে থাকুন যাতে আমরা আরো ভালো করতে পারি। নমস্কার।